প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায় আজ সুপ্রিম কোর্টে সকাল 10:30 নাগাদ এই মামলার শুনানি শুরু হবে। সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ কিনা উত্তর মিলতে পারে আজ। রায় দেবে বিচারপতি গোপাল গৌড় ও অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পাবেন কিনা সেই ছবিও স্পষ্ট হয়ে যাবে আজই। এর আগে সিঙ্গুর আইনকে অবৈধ বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2008-এ রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূলের বাধা বিরোধিতায় বিক্ষোভে সিঙ্গুর ছেড়ে টাটা গোষ্ঠী দুদলে ভাগ হয়ে যান কারখানার জন্য জমিদাতারাও। একদল ইচ্ছুক, অপর পক্ষ অনিচ্ছুক। জোর করে জমি নেওয়া হয়েছে এই অভিযোগে আন্দোলন করে তৃণমূল। যদিও ততদিনে কারখানা তৈরির কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। সেই অবস্থাতেই সিঙ্গুর ছাড়ে টাটারা। সেই থেকে ঝুলে রয়েছে কৃষকদের ভাগ্য ও 400 একর জমির ভবিষ্যৎ। আজ এই মামলারই রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আজ সিঙ্গুর মামলার যে রায় সেই দিকেই তাকিয়ে সিঙ্গুরবাসী, সেখানকার ইচ্ছুক অনিচ্ছুক কৃষক দুপক্ষই আজ যে মূল মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট, সেই বিষয়ে তোমার কাছে প্রথমে একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, সিঙ্গুরে যখন এই জমি অধিগ্রহণের বিষয়টি হয় সেই সময় 2006 সালে বেশ কিছু সিঙ্গুরের বাসিন্দা তারা গিয়ে মামলা দায়ের করেন এবং তাদের বক্তব্য ছিল যে বহু ফসলি জমি কি সত্যি নেওয়া যায়, এবং তার পরবর্তী সময় কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করা হয় সিঙ্গুর আইন বৈধ কিনা তা নিয়ে। ডিভিশন বেঞ্চে যখন রাজ্য সরকার হেরে যায় কার্যত, তারপর তারা রাজ্য সরকারও কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং তাদের বক্তব্য ছিল যে এইভাবে জমি নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং আদতে এই সিঙ্গুর আইন, যেটা 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর যে আইন তৈরি হয়েছিল, সেই আইন বৈধ কিনা সেই বিষয়টিও কিন্তু আসে। এই মামলা দুটি শোনার সময় দুই বিচারপতি কিন্তু যখন এই মামলার গোটা শুনানি হয়েছিল সেই সময় কিন্তু বারবার একাধিক সময় এই প্রশ্নই সামনে এসেছিল, আদৌ কি এই ধরনের কোনো আইন রয়েছে, আদৌ কি এই আইনের বৈধতা রয়েছে। এবং সেই সঙ্গে আরও একটি প্রশ্ন, যে যেভাবে জমি নেওয়া হয়েছিল, বহু ফসলি জমি নেওয়া হয়েছিল, অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল, সেটা কি আদৌ বৈধতা রয়েছে। আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর মেলার কথা রয়েছে এবং সেখানে একটা বিষয় পূজা, যে নিশ্চিতভাবে সিঙ্গুরের আইনের বৈধতা আজকে জানা যেতে পারে। আদৌ সেই বৈধ আইনটা বৈধ হয়েছে কিনা সেটা যেমন স্পষ্ট হবে, জমি ফেরত পাবেন কিনা সেটা স্পষ্ট হয়ে যাবে এবং সর্বোপরি যে আর উত্তর জানা যাবে যে যেরকমভাবে এই জমি নেওয়া হয়েছিল সেটা আদৌ বৈধ কিনা। সেটা যদি ঘোষণা করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সিঙ্গুর আইন ধরা যায়। যদি বলা হয় যে যেভাবে জমি নেওয়া হয়েছিল সেটা একেবারেই ঠিক ছিল না, তাহলে কিন্তু সিঙ্গুর আইন এমনিই বৈধতা পাবে। পরবর্তী সময় যে অনিচ্ছুক কৃষকরা রয়েছেন, এখন এতদিন পর্যন্ত তাকিয়ে রয়েছেন তাদের জমি নিয়ে, তারা ফেরত পাবেন কিনা সেই উত্তর অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এবং সেই সঙ্গে শুধু সিঙ্গুর বাসিন্দাদের জন্যই না, গোটা দেশে যেই একটা বিতর্ক তৈরি হয়ে রয়েছে যে সত্যি কি শিল্পের জন্য কত সময় এই বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করার কথা রয়েছে এবং তারপরেই কিন্তু একে একে মিলবে এই সমস্ত প্রশ্নের উত্তর। একেবারে শ্রাবন্তী, যে বিষয়টি তোমার কাছে জানতে চাইবো, যখন এই মামলার শুনানি চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওঠে, যেমন সিঙ্গুর ছেড়ে অন্যত্র চলে গেলেও টাটারা কেন সেই জমি ছেড়ে দিচ্ছে না, বা ইচ্ছুক অনিচ্ছুক কৃষকদের ক্ষতিপূরণের পরিমাণ ভিন্ন কেন, এরকম কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছিল? দেখো, এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেখানে কিন্তু একটা প্রশ্ন আসবে যে টাটারা যখন ছেড়ে চলে গেলেন তারপর কিন্তু সারন্দে তারা একটা কারখানা করলেন, কিন্তু তারপরেও এই জমি ছাড়া নিয়ে একটা প্রশ্ন উঠে রয়েছে, একটা অনড় মনোভাবের প্রশ্ন হয়ে রয়েছে। এটা কতখানি আসবে এবং সাধারণভাবে আমরা দেখি যে কোনো ধরনের রায় ঘোষণার দিন বিচারপতিরা কিন্তু এই ধরনের মন্তব্যও করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু এই অনড় মনোভাবের ক্ষেত্রে আদৌ কোনো প্রভাব থাকে কিনা এই ধরনের মনোভাব, কিন্তু কারণ এর আগে শুনানির সময় পূজা তোমায় বলি যে একবার কিন্তু টাটাদের এই অনড় মনোভাব নিয়ে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেই ধরনের কোনো কমেন্ট আসে কিনা সেই বিষয়টিও কিন্তু উঠে আসার কথা রয়েছে, যেহেতু আজকে রায়দানের ব্যাপার। একদিকে যেরকম এই বিষয়গুলি আসবে, আবার অন্যদিকে রাজ্য সরকারের একটা সমালোচনাও হতে পারে যে কেন এই ধরনের আইন তৈরি হলো, এই আইনই একটা সময় প্রশ্ন উঠে আসছে, এই আইনের বৈধতা আদৌ আছে কিনা, রাজ্য সরকারের সমালোচনাও কিন্তু সেই ক্ষেত্রে উঠে আসতে পারে। এই দুরকম বিষয় কিন্তু একটা স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু উঠে আসতে পারে। তার কারণ রায়দানের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে
দুই বিচারপতি রয়েছেন, তারা কিন্তু তাদের নিজস্ব কমেন্ট, যদি বলো যে নিজস্ব বক্তব্য, নিজস্ব মন্তব্য, সেগুলোও কিন্তু উঠে আসতে পারে এবং যেগুলো কিন্তু যথেষ্ট ঐতিহাসিক। কারণ সিঙ্গুর মামলা ইতিমধ্যে একটা এতদিন ধরে চলেছে, বিভিন্ন মামলার ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় এই জাজমেন্ট উল্লেখ হওয়ার কথা কিন্তু হতেই পারে। একেবারেই শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এর আগে আমরা একবার দেখে নেব সিঙ্গুরে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত তিনি রয়েছেন এবং সেখানে অনিচ্ছুক কৃষকদের সঙ্গে তিনি কথা বলেছিলেন, তাদের কি প্রতিক্রিয়া আমরা দেখে নেব। প্রত্যেক দিনই খোঁজ নিতাম যে রায় কবে হবে, আজকে সেই রায় হবে। এই রায় আমাদের কাছে অনেক আশা, আমরা অনেক আশা অনেক ভরসা নিয়ে বসে আছি। মহামান্য আদালত সিঙ্গুরের যে অনিচ্ছুক কৃষক যাদের জমি কেড়ে নিয়েছে বামফ্রন্ট সরকার, তাদেরকে অনাহার অর্ধাহারে ঠেলে দিয়েছে, সেই জমি সুপ্রিম কোর্টের রায়ে আমরা ফেরত পাবো, আমাদের আশা, আমাদের ভরসা। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি এই লড়াই করতে এসে, সুতরাং এই এতে আমাদের দম হাঁপিয়ে যাওয়ার কোনো কারণ নেই। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, যিনি তৎকালীন দিনে এই জমি আন্দোলনের নেত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন। আজকের তিনি মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি সর্বদা কৃষকের পাশেই। লড়াইটা শুধু সিঙ্গুরের কৃষকের জমি বাঁচানোর নয়, এটা সারা ভারতবর্ষের কৃষকের জমির অধিকার রক্ষার লড়াই। সেই অধিকার প্রতিষ্ঠা হওয়াটাই এখন আমাদের কাছে সবচেয়ে মূল বিষয়। আমাদের এই আন্দোলনের যিনি বিরোধী নেত্রী ছিলেন, বর্তমানে যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই এলাকার মানুষের জন্য, তাতে যারা জমি না ফেরত পাওয়ার জন্য, যাতে কৃষকেরা বা খেতমজুর বর্গাদার মানুষেরা যাতে অসুবিধায় না পড়ে, তার জন্য তিনি অনেক কিছু সাহায্যের পরিকল্পনার মধ্য দিয়ে, যেমন আপনারা জানেন আমাদের অনিচ্ছুক কৃষক খেতমজুর বর্গাদার মানুষের প্রতিটা পরিবারে একজন দুজন তিনজন পর্যন্ত আমরা দেখে 2000 টাকা মাসে এবং মাসে 16 কেজি চালের তিনি ব্যবস্থা করেছেন। সিঙ্গুরের কৃষকের আন্দোলন শুধু এই সিঙ্গুরের এই এলাকার কৃষকের জন্য নয়, কারণ সমগ্র ভারতবর্ষে এমনকি পৃথিবীতে কৃষক 60 থেকে 70% মানুষ কৃষি জমি নির্ভরশীল। সেই কৃষকের যাতে জমিতে অধিকার যে কোনো সরকার জোর করে কেড়ে নিতে না পারে, এবং তৎকালীন সময়ের ব্রিটিশের যে আইন তৈরি 1894 সালের আইন, সেই ব্রিটিশকে তাড়াতে আমাদের বহু রক্তত্যাগ প্রাণ দিতে হয়েছে। অথচ তাদের আইনটা রয়েছে, সেই আইন পরিবর্তনের জন্য লড়াই, এটা তো আমাদের অপেক্ষা করতেই হবে। জমি দিইনি, আমার জমির চেক অন্য একজন তুলে নিয়েছিলেন, তার প্রতিবাদে আমরা গিয়েছিলাম। সেই এতে আমার 2 বছরের মেয়ে তখন 2 বছর 3 মাস বয়স ছিল, তখন আমরা দেবো না, বা আমার জমির চেক তারা তুলে নিয়েছে, এই প্রতিবাদ করতে গিয়েছিলাম। সেই জন্য মেয়েকে, আমার ওয়াইফকে সব জেলে ভরে দিয়েছিল মেরে। আমরা জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছি, এটা মনে হয় আমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা। একটা বড় পরীক্ষা দেওয়ার পর মানুষের মনের মধ্যে যে ফিলিংসটা থাকে, ঠিক মনে করুন আমাদের মনের ভিতরে সেই ফিলিংসটা, যে কি রেজাল্ট হবে, একটা ভালো রেজাল্ট আশা তো অবশ্যই করছি। এটা তো একটা সারা শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষে তথা সারা পৃথিবীর ব্যাপার। কারণ এটা একটা খাদ্য সুরক্ষার ব্যাপার, এটা একটা জনস্বার্থের ব্যাপার। এই ধরনের একটা লড়াই এবং দেশের আইন পরিবর্তন হওয়া, এটা একটা বৃহৎ লড়াই। এই বৃহৎ স্বার্থের জন্য অনেক দিন ধরে লড়াই করতে হবে। মহাভারতের যুদ্ধও বহুদিন চলেছিল, আবার বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ্য মেদিনী, তাকে রাজ্যও ছাড়তে হয়েছিল, সিপিএমকেও ছাড়তে হয়েছে। সিঙ্গুর মামলায় কৃষকদের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত, আশাবাদী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমরা তো আন্দোলন করেছি কৃষকের জন্য, এবং সঙ্গে সঙ্গে আমরা আন্দোলনে একথাও বলেছিলাম যে কৃষকরা যেটুকু অধিকৃত করে রেখেছে তাদেরকে জমি ফেরত দিয়ে দাও। এবং সেই রকম গোপাল কৃষ্ণ গান্ধীর সামনে আমাদের সইও হয়েছিল, সেই সইকে প্রায় মান্যতাই দেয়নি বুদ্ধবাবুর সরকার। আমরা তাকিয়ে আছি যে আদালতের দিকে, উচ্চ আদালতের দিকে, সর্বোচ্চ আদালতের দিকে, যে মানুষের রায় তাদের মাধ্যমে ঘোষিত হবে এবং তারা সুবিচার পাবে।